চ্যাপ্টার 280 দ্য ফার্স্ট স্টেপ। ইস্ট বোরোর একটা কোনায় মাতাল জিওন দেয়ালের দিকে ফিরে নিজের প্যান্ট খুলে খুব আরামে শ্যাওলার ওপর প্রস্রাব করতে শুরু করল। কাজ শেষ হতেই হঠাৎ কেউ একজন তার কাঁধে হাত রাখল। জিওন ভয়ে কয়েকবার কেঁপে উঠল। সে প্যান্ট তুলে অর্ধেক ঘুরে দেখল ক্যানভাসের জ্যাকেট আর টুপি পরা একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা মাথা তুলল। নোংরা হলেও তার মুখটা বেশ কোমল আর মায়াবী লাগছিল। শিও, তুমি এমন অদ্ভুত পোশাকে কেন? জিওন অবাক হয়ে বলে ফেলল। শিও তার ঠোঁটে তর্জনী রেখে চুপ থাকতে ইশারা করল। তারপর সে গলা নামিয়ে বলল, আমি প্রশ্ন করব আর তুমি শুধু উত্তর দেবে, গলা একদম নিচু রাখবে। তার এমন রাশভারী ভঙ্গি দেখে অবাক হয়ে জিওন শুধু মাথা নাড়ল। উইলিয়ামস চিন্ত এমন কোন লোকটা গত 2 দিনের মধ্যে মারা গেছে? শিও নিচু গলায় জিজ্ঞেস করল। জিওন তার অ্যালকোহলে অসাড় হয়ে যাওয়া মগজ দিয়ে কিছুক্ষণ খুব সাবধানে চিন্তা করে বলল, গ্যাভিনকে আজ সকালে টাস্ক নদীতে ডুবে থাকা অবস্থায় পাওয়া গেছে। সে হয়তো গত রাতে নদীতে পড়ে গিয়েছিল। বেচারা সাঁতার জানত না, আর মাতাল হলে নদীর ধারের বাতাস খেতে খুব পছন্দ করত। শিওর চোখের দৃষ্টি হঠাৎ তীক্ষ্ণ হয়ে উঠল। সে একটুও দেরি না করে জিজ্ঞেস করল, গ্যাভিন কি উইলিয়ামসের সেই ফেরারি আসামি লেনেভুসকে খোঁজার অনুরোধটা মেনে নিয়েছিল? অবশ্যই, আমরা সবাই উইলিয়ামসের কাছ থেকে এই কাজটা পেয়েছিলাম। তেমন বড় কোনো ব্যাপার তো নয়। আমাদের শুধু চেনা সবাইকে ছবিটা দেখাতে হতো, আর তার মতো দেখতে কাউকে দেখলে নজর রাখতে হতো। ওহ, উইলিয়ামস বলেছিল যে কোনো সূত্র পেলে সে আমাকে টানা 3 দিন মদ আর মাংস খাওয়াবে। বেচারা শেষমেশ একটা গ্যাস বিস্ফোরণে মারা গেল। এই কারণেই আমি আমার বাড়িওয়ালাকে গ্যাসের পাইপ লাগাতে দিই না। ও সে তো অনেক মাস আগের কথা। এখন আমি শুধু একটা সস্তা হোটেলেই থাকতে পারি। জিওন একটানা বকবক করতে লাগল। গ্যাভিন কোন এলাকার দায়িত্বে ছিল? সে কি তোমাকে কিছু বলেছিল? শিও পাশে তাকিয়ে ঠোঁট কামড়ে সোজা জিওনের দিকে তাকিয়ে রইল। সে সাধারণত ইস্ট বালাম ডকের কাছে ডক এলাকায় যেত। এমনকি গতকাল সন্ধ্যায় তার সাথে আমার দেখাও হয়েছিল। সে বলেছিল যে লেনেভুসকে খোঁজার খবর ছড়াতে সে সেখানকার ওয়ার্কার্স অ্যালায়েন্স ট্যাভার্নে গিয়েছিল, আর উপস্থিত সবাইকে লেনেভুসের ছবিও দেখিয়েছিল। জিওন ঢেঁকুর তুলল। ব্যাকল্যান্ডে অনেকগুলো ডক ছিল, যার বেশিরভাগকেই ডক এলাকা হিসেবে ধরা হতো আর শিপইয়ার্ড বলা হতো। আর তারপর গ্যাভিন কি বলেছিল সে কি করতে যাচ্ছে? শিও সন্দেহ নিয়ে ভ্রু কুঁচকে আবার জিজ্ঞেস করল। অবশ্যই মদ খেতে। তার প্ল্যান ছিল ভালো করে মদ খেয়ে তারপর ঘুমানোর একটা জায়গা খোঁজা। ও, বেচারার হয়তো মদ খেয়ে খুব গরম লাগছিল আর সে নদীতে গোসল করতে চেয়েছিল, কিন্তু সে ভুলেই গিয়েছিল যে সে সাঁতার জানে না। আর এখন প্রায় শীতকাল। জিওন আবার দীর্ঘশ্বাস ফেলল। এই গ্যাভিন আসলে কিছুই আবিষ্কার করতে পারেনি। সে ইস্ট বালাম ডকের ওয়ার্কার্স অ্যালায়েন্স ট্যাভার্নে গিয়েছিল আর লেনেভুসকে খোঁজার জন্য লিফলেট বিলি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু ডেকে এনেছিল। এমনকি এর ফলে উইলিয়ামসও মারা গেল। খুনিটার প্রতিক্রিয়াকে আর কোনোভাবেই শুধু চরম বলা যায় না। সে আসলে একটা আস্ত পাগল। আমি যদি লেনেভুস হতাম, তাহলে সবচেয়ে সহজ উপায় হতো সাথে সাথে অন্য কোথাও সরে যাওয়া, যাতে কেউ খুঁজে না পায়। যদি না সে এমন কোনো ঝামেলায় জড়িয়ে থাকে যে সে চাইলেও এখন যেতে পারবে না। কিন্তু শুধু তো আমি একা তাকে খুঁজছিলাম না, আরও অনেক বাউন্টি হান্টার আছে। সে হয়তো উইলিয়ামসকে মারতে পারে, কিন্তু সে কি এত মানুষকে মারতে পারবে? তার যদি সেই ক্ষমতা থাকত, তাহলে সিভেলাস ইয়ার্ডে যারা ওয়ান্টেড পোস্টার লাগিয়েছিল সে তাদের সবাইকে মেরে ফেলত। পুরো ব্যাপারটা নিয়ে শিও একদম বিভ্রান্ত হয়ে পড়ল, ঠিক যেমনটা তার মনে হয়েছিল যে উইলিয়ামসের মৃত্যুটা একেবারেই অসম্ভব। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল যে আগে মিস অড্রে হোলকে বিষয়টা জানাবে, আর তারপর ছদ্মবেশে ইস্ট বালামের ওয়ার্কার্স অ্যালায়েন্স ট্যাভার্নে যাবে। সে সেখানে গিয়ে কাউকে কিছু জিজ্ঞেস করবে না, শুধু লক্ষ্য করবে যে সন্দেহজনক কেউ আছে কিনা। চেরুড বোরো, রাইস পুলিশ স্টেশন। আবারও ক্লাইন মোরেত্তি নিজেকে চোর এবং মাতালদের সাথে একটা হেলান দেওয়া বেঞ্চে জড়সড় হয়ে বসে থাকতে দেখল। কি কপাল আমার, ভাবতেই অবাক লাগে যে আমি পুলিশের সামনে পড়ে যাব আর সময় মতো রাস্তা বদলাতে পারব না। সবই ওই জঘন্য সিরিয়াল কিলারের জন্য। ক্লাইন যখন সেই লোকটাকে মনে মনে গালি দিচ্ছিল, তখন সে ভাবছিল কিভাবে নিজের তাবিজ আর ভেষজ গুঁড়োগুলো লুকানো যায়, যেগুলোর কোনো ভালো ব্যাখ্যা তার কাছে নেই, আর কিভাবে সে এরপরের দেহ তল্লাশি থেকে বাঁচবে। সে সেগুলো নিজের কালো দস্তানার ভেতরে রাখার চেষ্টা করেছিল। ভেবেছিল সুযোগ পেলে পুলিশ স্টেশনের কোনো লুকানো জায়গায় লুকিয়ে রাখবে আর যাওয়ার সময় নিয়ে নেবে। ঠিক তখনই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে দেখল তরুণ আইনজীবী ইউর্গেন কুপারকে, যার চুলগুলো খুব সুন্দর করে পেছনের দিকে আঁচড়ানো। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো ভোজসভায় যাচ্ছে। ইউর্গেন কুপার যখন এগিয়ে আসলো, তার সাথে একজন রাইস পুলিশ স্টেশনের কনস্টেবলও ছিল। তুমি সই করে চলে যেতে পারো, ইউর্গেন তার স্বভাবসুলভ গম্ভীর মুখ করে বলল। শুধু এইটুকুই? ক্লাইন অবাক হয়ে জিজ্ঞেস করল। ইউর্গেন হালকা করে মাথা নাড়ল। হ্যাঁ, তারা জানে তুমি একজন নামকরা গোয়েন্দা। এটা আবার কেমন যুক্তি? ক্লাইন আর বেশি কিছু জিজ্ঞেস করার সাহস পেল না।
সে সাথে সাথে উঠে দাঁড়াল আর কালো লম্বা টুইট কোট পরা ইউর্গেনের পিছু পিছু হাঁটতে লাগল। সে খুব শান্তভাবে নিজের নাম সই করে সেখান থেকে বেরিয়ে এল। গতবার ইউর্গেন যখন তাকে পুলিশ স্টেশন থেকে বের করে এনেছিল, সেবারের চেয়ে আজকের আবহাওয়াটা বেশ আলাদা। কোনো বৃষ্টি নেই, শুধু ঘন মেঘ, লাল রঙের চাঁদ আর তারাগুলোকে ঢেকে রেখেছে। রাস্তার দুই ধারের গ্যাসের বাতিগুলো চারপাশটা আলোকিত করে রেখেছে। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে আবারও ঝামেলায় ফেললাম। ক্লাইন দ্রুত পায়ে হেঁটে ইউর্গেনের পাশে এসে দাঁড়াল। ইউর্গেন তার দিকে মাথা ঘুরিয়ে তাকাল এবং একটুও না হেসে বলল, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। এটা আমার কাজ। 2 পাউন্ড। ক্লাইন তাকে খুব মনোযোগ দিয়ে দেখে একটা হাসি দিল। ঠিক আছে। তার মানিব্যাগটা ইদানিং বেশ ফোলা। সে একবারে 2 1 পাউন্ডের নোট বের করে দিল। একটুও ভদ্রতা না দেখিয়ে ইউর্গেন টাকাটা নিল আর বলল, তুমি যদি একটা আনুষ্ঠানিক চুক্তিতে আসতে চাও, তাহলে তুমি যতবার পুলিশ স্টেশনে আসবে আমি তোমার কাছ থেকে মাত্র 1 পাউন্ড নেব। অবশ্যই গুরুতর কেসগুলোর জন্য নয়। তোমাকে বুঝতে হবে যে আমি যে ফি নিই তার বড় একটা অংশ অফিসে জমা দিতে হয়। মনে হচ্ছে যেন আমাকে ভবিষ্যতেও ঘন ঘন কফি খাওয়ার জন্য পুলিশ স্টেশনে ডাকা হবে। ধ্যাত, ওরা তো কফিও দেয় না, 1 গ্লাস পানি পর্যন্ত দেয় না। ক্লাইন কিছু বলার আগেই সে ইউর্গেনকে আরও কিছু বলতে শুনল। একজন প্রাইভেট ডিটেকটিভের জন্য মাঝে মাঝে পুলিশ স্টেশনে যাওয়া আসা করাটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা পেশাগত একটা ঝুঁকি। আর আমি খুব ভালো করেই জানি যে প্রত্যেক প্রাইভেট ডিটেকটিভেরই বেআইনিভাবে অস্ত্র রাখা আর অন্যের বাড়িতে বেআইনিভাবে ঢুকে পড়ার বদভ্যাস আছে। তোমার এবারের জবাবটা খুব ভালো ছিল। তুমি যে বেআইনিভাবে বন্দুক রেখেছিলে সেটা প্রমাণ করার মতো যথেষ্ট প্রমাণ পুলিশ পায়নি, আর তোমার গায়ে যে বারুদের গন্ধ ছিল সেটার ব্যাখ্যাও বেশ ভালোই ছিল। তাদেরকে বিশ্বাস করানোর জন্য কুয়েলা ক্লাবের নামটাই যথেষ্ট ছিল, তা না হলে হয়তো তোমাকে ম্যাজিস্ট্রেটের আদালতেই যেতে হতো। তাই তুমি কোনো সন্দেহভাজন নও, বরং একজন ভালো নাগরিক। একজন ভালো নাগরিক যে একটা বন্দুক কুড়িয়ে পেয়ে জমা দিয়েছে, তাই দেহ তল্লাশির কোনো দরকার পড়েনি। ঠিক আছে, কিন্তু আমি তো একটা রিভলভার আর তার বুলেটগুলো হারালাম। সেটার দাম কয়েক পাউন্ড, তার ওপর আইনজীবীর ফি তো আছেই। ক্লাইন জোর করে হাসল। আমি বুঝতে পেরেছি। আইনজীবী ইউর্গেন, চলো আমরা একটা আনুষ্ঠানিক চুক্তি করে ফেলি। ইউর্গেনের ঠোঁটের কোণ একটু বেঁকে গেল। খুব পেশাদার একটা হাসি দিয়ে সে হাত বাড়িয়ে বলল, আশা করি আমাদের কাজটা ভালোই হবে। আমি সত্যিই চাই পুলিশ স্টেশনে তোমাকে যেন খুব বেশি দেখতে না হয়। সেটা তো আর আমার হাতে নেই। ক্লাইন নিজেকে নিয়ে একটু হাসল। 15 নম্বর মেনস্ক স্ট্রিটে ফিরে এসে ক্লাইন গরম পানিতে গোসল করে নিজেকে একটু সতেজ করে নিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে আবারও একজন নারীর কাল্পনিক প্রার্থনার আওয়াজ শুনতে পেল। মিস জাস্টিস, লেনেভুসের ব্যাপারে কোনো সূত্র পাওয়া গেছে নাকি? ক্লাইন হঠাৎ করে বাথটাব থেকে লাফিয়ে উঠল, দ্রুত গা মুছে জামাকাপড় পরে ধূসর কুয়াশার উপরে চলে গেল। ক্রমাগত বড় আর ছোট হতে থাকা লাল রঙের তারাটার দিকে তাকিয়ে সে তার আধ্যাত্মিক শক্তি বাড়িয়ে শোনার সিদ্ধান্ত নিল। যে ফুল এই যুগের নন। সম্মানিত মিস্টার ফুল, লেনেভুসকে খোঁজার কাজে একটা সমস্যা হয়েছে। জাস্টিস যে কোনো এক অজানা কারণে একটা সাদা গাউন পরেছিল। ইস্ট বোরোর ধারাভি স্ট্রিটের বিস্ফোরণ আর গ্যাভিনের ডুবে যাওয়ার ঘটনাটা খুলে বলল। একজন টেলিপ্যাথিস্ট হিসেবে যে এরই মধ্যে কিছুটা দক্ষতা অর্জন করেছে, সে নিজের কোনো অনুমান যোগ করল না যাতে মিস্টার ফুলের বিচারে কোনো প্রভাব না পড়ে। খুব মন দিয়ে শোনার পর ক্লাইন ভ্রু কুঁচকাল। তার মনে হল খুনির প্রতিক্রিয়াটা কল্পনার চেয়েও বেশি চরম। ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোসের মতো না হয়ে একজন প্রতারক হিসেবে লেনেভুস কোনো কিছু সন্দেহ হলেই সাথে সাথে জায়গা বদল করত। এটাই তার পেশাদার প্রবৃত্তি হওয়ার কথা। উল্টো পথে সূত্র ধরে গিয়ে যারা তাকে খুঁজছে তাদের মেরে ফেলার কোনো কারণই নেই। এই হিসেবে ইস্ট বোরোর বাউন্টি হান্টারদের ৮০ ভাগই মারা যাবে। এতে তো চারদিকে হইচই পড়ে যাবে, আর নাইট হক্স, ম্যান্ডেটেড পানিশার্স অথবা মেশিনারি হাইভমাইন্ড কেসটা নিজেদের হাতে নিয়ে নেবে। লেনেভুস কি ট্রু ক্রিয়েটরের কাছে তার ছেলেকে পাঠানোর জন্য প্রার্থনা করে যা পেয়েছে তাতেই পাগল হয়ে গেছে? এটা ট্রু ক্রিয়েটরের স্টাইলের সাথে একদম মিলে যায়। তবে সমস্যাটা হলো একজন পাগলের পক্ষে নিজেকে লুকিয়ে রাখাটা বেশ কঠিন হওয়ার কথা। তার ক্ষমতা ছাড়া ক্লাইন গভীর চিন্তায় ডুবে গেল এবং মিস জাস্টিসকে উত্তর দেওয়ার জন্য কোনো তাড়াহুড়ো করল না। সে খবরের কাগজ পড়েছিল আর বিস্ফোরণের ব্যাপারে জানত, তাই সে ঘটনাটার বিস্তারিত মনে করার জন্য স্বপ্নের ভবিষ্যদ্বাণী ব্যবহার করল। তারপর সে একটা নতুন ভবিষ্যদ্বাণীর বাক্য লিখল, ধারাভি স্ট্রিটের বিস্ফোরণের সূত্র। মনে মনে এটা পড়তে পড়তে সে চেয়ারে হেলান দিয়ে স্বপ্নে হারিয়ে গেল। সে 3 তলা একটা ধূসর নীল রঙের অ্যাপার্টমেন্ট দেখল। অ্যাপার্টমেন্টের 3 তলার একটা ঘরের জানালাগুলো আর নেই, আর দেয়ালের অর্ধেকটা ভেঙে গেছে। চারদিকটা বিস্ফোরণের চিহ্নে ভরে আছে। দৃশ্যটা খুব দ্রুত ভেঙে গেল। ক্লাইন তার ঘোর থেকে জেগে উঠে টেবিলের ধারে টোকা দিতে দিতে মনে মনে ভাবতে লাগল, সূত্রগুলো কি অপরাধের জায়গায় আছে? এই তথ্যের মানে এটাও হতে পারে যে খুনিটা এখন অপরাধের জায়গার উপর নজর রাখছে।
আর যে এই ব্যাপারটা তদন্ত করতে আসবে তাকে সে শেষ করে দিতে চায়। হ্যাঁ, এতে করে যে সম্প্রতি লেনেভুসের জন্য পুরস্কার ঘোষণা করেছে তাকে খুঁজে বের করার একটা সুযোগ সে পাবে। আমি ছদ্মবেশে অপরাধের জায়গায় যাব আর দেখব খুনিটাকে খুঁজে পাওয়া যায় কিনা। সে যদি লেনেভুস নাও হয়, তার সাথে নিশ্চয়ই লেনেভুসের কোনো যোগাযোগ আছে, কিন্তু সে নিশ্চয়ই নিজেকে খুব ভালোভাবে লুকিয়ে রেখেছে। তার নজর না কেড়ে আমি কিভাবে তাকে খুঁজে পাব? হঠাৎ একটা চিন্তা মাথায় আসতেই ক্লাইনের চোখ ব্রোঞ্জের লম্বা টেবিলের ওপর রাখা অল ব্ল্যাক আইয়ের ওপর পড়ল। এটা ছিল ম্যারিওনেটিস্ট রোসাগর ফেলে যাওয়া একটা বিয়ন্ডার বৈশিষ্ট্য। বাস্তব পৃথিবীতে আমি এই জিনিসটা ব্যবহার করে সেই অদ্ভুত সুতোগুলো নিয়ন্ত্রণ করতে পারব না, কারণ ট্রু ক্রিয়েটরের কাছ থেকে আসা মানসিক বিকৃতির একটা রেশ এতে রয়ে গেছে। একটা নির্দিষ্ট সময় ধরে এর সংস্পর্শে থাকলে এমন ক্ষতি হবে যা আর ঠিক করা যাবে না। তবে যদি এটা অল্প সময়ের জন্য ব্যবহার করা হয়, তাহলে আমি সুতোগুলো ব্যবহার করে লুকিয়ে থাকা কাউকে খুঁজে বের করতে পারব। সেটা করা যেতে পারে। ঠিক যেমন আগে মিস বডিগার্ড চলে গেছে কিনা সেটা বোঝার জন্য আমি এটা ব্যবহার করেছিলাম। ক্লাইন চোখ শুরু করল, তার স্পিরিট পেন্ডুলামটা বের করল আর ভবিষ্যদ্বাণী করল যে তার যাত্রাটা বিপদের হবে কিনা। উত্তরটা হ্যাঁ সূচক ছিল, তবে পেন্ডুলামের ঘোরার মাত্রা আর গতি খুব বেশি ছিল না। এটা মেনে নেওয়া যায়। ক্লাইন কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার বাস্তব জগতে ফিরে এলো। তারপর নিজেকে নিজে ডেকে এনে সে অল ব্ল্যাক আইটা একটা লোহার সিগারের বাক্সে ভরল আর নিজের শোবার ঘরে নিয়ে এলো। জামাকাপড় বদলে, দাড়ি লাগিয়ে আর পুরোপুরি তৈরি হয়ে ক্লাইন আয়নার সামনে এসে নিজেকে খুঁটিয়ে দেখতে লাগল। তার মধ্যে যে হালকা পণ্ডিতের মতো একটা ভাব ছিল সেটা মুখের দাড়িতে পুরোপুরি ঢাকা পড়ে গেছে, আর তার বাদামি চোখ দুটোকে দেখে মনে হচ্ছিল যেন কোনো পুরনো পুকুর যার ভেতরে কিছু একটা লুকিয়ে আর আটকে রাখা হয়েছে। টিঙ্গেন সিটিতে সে যেমন ছিল তার সাথে তুলনা করলে ক্লাইন নিজেকে প্রায় চিনতেই পারছিল না। সে একে একে তার আঙুলগুলো সোজা করল আর মুষ্টিবদ্ধ করল। আয়নার দিকে তাকিয়ে সে নিচু আর ভাঙা গলায় বলল, ক্যাপ্টেন, আপনার আর আমার দুজনেরই প্রতিশোধ নেওয়ার এটাই প্রথম পদক্ষেপ। তার কথা শেষ হওয়ার আগেই সে দেখল আয়নায় তার নিজের মুখে একটা চওড়া, উজ্জ্বল হাসি ফুটে উঠেছে।